হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যানালিসিস স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহসুদুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। IS2 ইনভেন্টরিজ লেকচার সিরিজের পার্ট 3-তে আজকে আমরা ডিসকাস করব ইনভেন্টরিজের কস্ট অফ পারচেস নিয়ে। তো আমরা ফার্স্টে দেখছি ডিটারমিনেশন অফ পারচেজিং কস্ট, অর্থাৎ ইনভেন্টরিজ পারচেস কস্টে আমরা কোন কোন জিনিসগুলো ইনক্লুড করব, অর্থাৎ কোন কোন কস্টগুলো আমরা পারচেস কস্ট হিসেবে দেখব সেগুলো আমরা দেখি। তো ফার্স্টে যদি আমরা দেখি, ফার্স্টে আসে হচ্ছে পারচেস প্রাইস অফ ফিনিশ গুডস অর র মেটেরিয়ালস, অর্থাৎ আপনি কোনো ইনভেন্টরি কিনেছেন। ফর এক্সাম্পল, আপনার বেকারি বিজনেস আছে, তো এর জন্য আপনাকে ফ্লাওয়ার কিনতে হয়। তো ফ্লাওয়ারের যে পারচেস কস্ট সেটি হচ্ছে আপনার কস্ট অফ ইনভেন্টরিজের পারচেস কস্টে আসবে। এরপর হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন, সেটির ইম্পোর্ট ডিউটি এবং আদার ট্যাক্সেস। তারপরে বলা আছে other than those subsequently recoverable from the taxing authorities such as VAT if the buyer is VAT registered for VAT purposes। অর্থাৎ আপনি যদি কোনো পণ্য আপনার ইনভেন্টরিজ কেনার সময় ভ্যাট দিয়ে আসেন বা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসেন, যেটি আপনি পরে রিবেট নিতে পারবেন, সেটি আপনার কস্ট অফ পারচেস ইনভেন্টরিজের ভিতর আসবে না। এছাড়া আপনি যে সকল ইম্পোর্ট ডিউটিস, রেগুলেটরি ডিউটিস যেগুলো আপনি রিবেট পাচ্ছেন না, সেগুলো আপনার কস্ট অফ পারচেজের ভিতর চলে আসবে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, অর্থাৎ আপনি ইনভেন্টরি ফর এক্সাম্পল ফ্লাওয়ার বা সুগার আপনি পারচেস করলেন, সেটি আপনি আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনার ওয়্যার হাউস বা আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসবেন। তো সেটির যে পারচেস কস্ট যেটি আপনি ইনকার করবেন, যদি করে থাকেন, সেটি আপনার কস্ট অফ পারচেস ইনভেন্টরির ভিতর চলে আসবে। এরপর হচ্ছে হ্যান্ডলিং কস্ট, ইনভেন্টরি হ্যান্ডেল করার সময় যে কস্টটি হবে সেটি, এবং আদার কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু দি অ্যাকুইজিশন অফ দি ইনভেন্টরিজ, অর্থাৎ ইনভেন্টরি কেনার সময় লেবার চার্জ, এছাড়াও যদি আপনি বরোয়িং কস্টের একটি ব্যাপার আছে, সেখানে আমরা যখন বরোয়িং কস্টের আইএস পড়বো সেখানে আমরা দেখব। তো এই বিষয়গুলো ভিউয়ার্স আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি দুই একটি এক্সাম্পল দেখি। তো আমরা জানলাম যে ইনভেন্টরিজের ক্ষেত্রে কস্ট অফ পারচেজে কোন কোন জিনিসগুলো ইনক্লুড হবে, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে কস্ট অফ পারচেজ থেকে এক্সক্লুড করতে হবে। তো সেগুলো আমরা দেখি। From this cost the following are deducted if included। যদি ইনক্লুড থাকে কস্ট অফ পারচেজে, তবে আমাকে ডিডাক্ট করে নিতে হবে IS2 অনুযায়ী। তো এগুলো হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, আমাকে যদি কোনো পণ্য কেনার সময় ডিসকাউন্ট দেওয়া হয়, ফর এক্সাম্পল আমি একটি পণ্য কিনলাম, আমাকে বললো টোটাল প্রাইসের উপর 2% ডিসকাউন্ট দেওয়া হলো, তো এটি আমার কস্ট অফ পারচেস থেকে মাইনাস যাবে। এরপর ক্যাশ অ্যান্ড সেটেলমেন্ট ডিসকাউন্ট, এই ব্যাপারটি হচ্ছে ফর এক্সাম্পল আপনার কোনো সাপ্লায়ারের কাছে 1 লাখ টাকা ডিউ আছে, তো আপনাকে একটি কন্ডিশন দিল সাপ্লায়ার, আপনি যদি 10 ডেজের ভিতর পে করেন তাহলে আপনাকে 2% ডিউ অ্যামাউন্টের উপর ডিসকাউন্ট দেওয়া হবে। তো এটি হচ্ছে ক্যাশ এবং সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটি যদি আপনাকে দেওয়া হয় এটি কস্ট অফ ইনভেন্টরিজের পারচেস প্রাইস থেকে মাইনাস যাবে। আর থার্ডলি হচ্ছে রিবেটস অ্যান্ড আদার সিমিলার সাবসিডিজ, অর্থাৎ আপনি যদি কোনো কিছু রিবেট পান, যেটি আমরা ভ্যাটের কথা অলরেডি বললাম, এই জিনিসগুলো কস্ট অফ পারচেস ইনভেন্টরিজ থেকে মাইনাস যাবে। তাহলে চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে IS2 এর এই স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টটি ভালোভাবে বুঝে আসি। তো ভিউয়ার্স, আমরা যদি এক্সাম্পলটি দেখি তাহলে চলুন। ABC Furniture Limited purchased 10 office desks for resale at sale price $200 per desk। অর্থাৎ ABC একটি ফার্নিচার কোম্পানি, ওরা তাদের অফিসের জন্য 10টি অফিস ডেস্ক কিনবে, আর প্রতিটি ডেস্কের প্রাইস হচ্ছে $200, এবং এগুলো তারা তাদের পার্সোনাল ইউজের জন্য কিনবে না, তারা এগুলো কিনে আবার রিসেল করবে। যেহেতু এটি আবার রিসেল করবে, তাহলে এটি একটি ইনভেন্টরিজ হিসেবে কাউন্ট হবে। আর অবশ্যই মনে রাখবেন, যদি এটি তারা তাদের অফিসে ইউজ করতো তাহলে এটি কিন্তু তাহলে এই ডেস্কগুলো কিন্তু তাদের ইনভেন্টরি হতো না, এগুলো হতো তাদের অ্যাসেট। Provided invoice is settled within 30 days, assume the offer is taken। তাহলে আমরা এখানে বুঝতে পারছি ABC ফার্নিচার যদি তাদের সাপ্লায়ারকে উইদিন 13 ডেজের ভিতর ফুল পেমেন্ট করে দেয়, তাহলে 10% তারা আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট পাবে। এরপরে বলছে ডেলিভারি কস্ট ইনকার্ড বাই ABC ফার্নিচার ওয়াজ $400 ফর 10 ডেজ। এটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 10 অফিস ডেস্ক আনার জন্য $400 ট্রান্সপোর্টেশন কস্ট খরচ হবে ABC কোম্পানির। এরপর বলছে এ গুড ইন ট্রানজিট ইন্স্যুরেন্স ওয়াজ টেকেন আউট উইথ দি এন্টিটিজ ইন্স্যুরেন্স ব্রোকার্স কাভারিং এনি ড্যামেজ টু দি ডেস্ক হোয়াইল ইন ট্রানজিট লিমিটেড টু দি ভ্যালু অফ দি অরিজিনাল ইনভয়েস পারচেস প্রাইস পেইড। দি প্রিমিয়াম ইন রেসপেক্ট অফ দিস ইন্স্যুরেন্স ওয়াজ $100। অর্থাৎ এখানে যেটি বোঝাতে চেয়েছে,
আপনি যখন পণ্য ট্রান্সপোর্ট করে আনছেন এটি কোনোভাবে ড্যামেজ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য এবিসি ফার্নিচার কোম্পানিকে ইন্স্যুরেন্স করে রেখেছে এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম তারা পে করেছে $100। আর টার্মস হচ্ছে কোনো ডেস্ক যদি ড্যামেজ হয় তাহলে সেটির যে অরিজিনাল ইনভয়েস ভ্যালু, অর্থাৎ এই 200 যে ডলার পার ডেস্ক, এটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তারা ব্যাক পাবে। তো লাস্টের পয়েন্টটি বলছে, অন রুট টু বায়ার্স শোরুম an attempt was made to hijack the delivery truck and one of the desks was irreparably damaged. A claim was submitted to the insurance company. তো এখানে ক্লিয়ারলি বলছে যে ইন্স্যুরেন্স কোম্পানি কাছে একটি ক্লেম করেছে যেহেতু তাদের একটি ডেস্ক ড্যামেজ হয়েছে এবং যেটি রিপেয়ার করা সম্ভব নয়, তাহলে তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হয়তো তাদের যে অরিজিনাল ইনভয়েসড ভ্যালু আছে এই ভ্যালুটি তারা পাবে। তাহলে চলুন আমরা এই সিনারিওর কস্ট অফ পারচেসটি কত হতে পারে সেটি দেখে আসি। দি কস্ট অফ ইনভেন্টরিজ আফটার ডেলিভারি উড বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। তো ফার্স্টে যদি দেখি পারচেস প্রাইস, যেহেতু এখানে 10 অফিস ডেস্ক $200 পারচেস করা হয়েছে, তো এটি সিম্পল পারচেস প্রাইস 10 × 200 2000। তো আমরা যেহেতু ধরে নিয়েছি যে 30 ডেজের ভিতর 10% সেটেলমেন্ট পাবে, যেহেতু তারা 30 ডেজের ভিতর পেমেন্ট করছে, তাহলে 2000-এর 10% সেটেলমেন্ট ডিসকাউন্ট করলে হচ্ছে 200, তাহলে টোটাল পারচেস প্রাইস হচ্ছে 1800। তারপর হচ্ছে ডেলিভারি কস্ট ওয়ান টাইম $400। তো আমরা ডেলিভারি কস্ট $400 লিখে দিয়েছি। এরপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল 100, যেটি আমাদের ইনভেন্টরি প্রেজেন্ট লোকেশনে আনার জন্য আমরা পে করেছিলাম, তো এটিও কস্ট অফ পারচেজ আসবে। সো ইন্স্যুরেন্স 100,000। এরপর হচ্ছে গুড রিটার্ন অ্যাট কস্ট। এটি হচ্ছে আপনারা যদি এই জিনিসটি ভালো করে খেয়াল করে দেখেন, এই গুডস ইন ট্রানজিট ইন্স্যুরেন্স, অর্থাৎ গুডস ইন ট্রানজিট প্রোডাক্টটা যখন আমি আনছিলাম, প্রোডাক্টটা যখন আমার সাপ্লায়ারের হাউস থেকে চলে এসে আমার ওয়্যার হাউস বা আমার শোরুমের দিকে আসছিল, সেই টাইমটার ভিতর কোনো ড্যামেজ হলে আমি সেটার জন্য ইন্স্যুরেন্স করেছি এবং ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে যে ভ্যালুটি পে করবে সেটি হচ্ছে অরিজিনাল ইনভয়েস পারচেস প্রাইস পেইড। অর্থাৎ অরিজিনাল ইনভয়েস ছিল $200, টোটাল 2000, কিন্তু এখানে বলা হয়েছে অরিজিনাল ইনভয়েসড পারচেস প্রাইস পেইড, অর্থাৎ আপনি ইনভয়েসের যে অরিজিনাল প্রাইসটি পে করেছেন। তো আপনি যেহেতু 10% সেটেলমেন্ট ডিসকাউন্ট পেয়ে $200 ডিডাকশন হয়েছে, আপনি পে করেছেন 1800। তো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 1800 টাকার উপরই তার ক্যালকুলেশন করে আপনাকে টাকা ফেরত দিবে। তো আপনার যেহেতু একটা ডেস্ক নষ্ট হয়েছে, তো টোটাল যদি $1800 হয়, তাহলে এখান থেকে 10 দিয়ে ভাগ করলে একটি ডেস্কের জন্য $180, এটি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যাক পেয়েছেন, তো এটি মাইনাস করে দিবেন। তো কস্ট অফ 9 অফিস ডেস্ক পারচেজ, যেহেতু আপনার একটি ডেস্ক নষ্ট হয়ে গেছে এবং যেটি রিপেয়ারেবল না, তো এটির টোটাল প্রাইস আসছে $2120। তো IS2 অনুযায়ী আপনার এই ইনভেন্টরিজ, অর্থাৎ আপনি যে 10টি অফিস ডেস্ক কিনলেন, একটি ড্যামেজ হয়ে যখন আপনার 9টি অফিস ডেস্ক হলো, তো এই 9টি অফিস ডেস্কের ইনভেন্টরি কস্ট অফ পারচেস হচ্ছে $2120 এবং এর সাথে যদি অ্যাডিশনাল কস্ট থাকে, কস্ট অফ কনভার্সন এবং অন্যান্য কস্ট, সেগুলো অ্যাড করে আপনার ইনভেন্টরি টোটাল ভ্যালুটি হবে, সেটি আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে হবে। তাহলে চলুন আমরা পরের এক্সাম্পলে চলে যাই এবং আমি আশা করছি পরের এক্সামটা আরও একটু প্র্যাকটিক্যাল হবে এবং আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা কস্ট অফ পারচেজের আরেকটি এক্সাম্পল দেখছি। এ কোম্পানি প্রডিউসেস বার্থডে কেকস অ্যান্ড সেল থ্রু ইটস আউটলেটস। To produce birthday cakes, it imports 5000 kg premix from Malaysia. The cost of purchasing premix is as follows. অর্থাৎ একটি কোম্পানি বার্থডে কেক প্রডিউস করে এবং তার নিজস্ব আউটলেটের মাধ্যমে সেল করে। তো বার্থডে কেক প্রিপেয়ার করার জন্য তার প্রিমিক্স ইম্পোর্ট করতে হয় মালয়েশিয়া থেকে এবং তার ইম্পোর্টের যে কস্ট সেটি দেওয়া হয়েছে। ইনভয়েস ভ্যালু 3,70,000, কাস্টমস অ্যান্ড আদার রেগুলেটরি ডিউটিস 3,07,000, ভ্যাট পেইড 5,06,550, ট্রান্সপোর্টেশন কস্ট 90,000, মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট 25,000। এখানে আমাদেরকে দেখার বিষয় হচ্ছে IS2-তে যেহেতু বলা হয়েছে যে ভ্যাট বা অন্যান্য জিনিস যদি রিবেট নেওয়া যায় তাহলে সেটি কস্ট অফ পারচেজ আসবে না। তো ভ্যাট পেইড 5,06,550, এটি রিবেট নেওয়া হয়েছে কিনা বা রিবেটেবল কিনা সেটি আমাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে। তাহলে দেখুন নিচে কি লিখেছে আমরা দেখি। ইফ দি কোম্পানি পেইজ উইদিন 15 days, they will get 2.5% discount on the invoice value. Assume that the company pays within 15 days. তারপর বলছে input VAT is adjusted with the output VAT before payment to government treasury. Calculate the per kg purchase cost of premix. তো
এখানে যেটি বলতে চেয়েছে যে 15 দিনের ভিতর যদি ভ্যালুটি পরিশোধ করে দেওয়া হয় তাহলে 25% ডিসকাউন্ট পাবে, এবং অ্যাজুম করা হচ্ছে যে কোম্পানি 15 দিনের ভিতর পেমেন্ট করে দিবে। এবং এখানে বলা হচ্ছে ইনপুট ভ্যাট অর্থাৎ পণ্য কেনার সময় যে ভ্যাটটা দেওয়া হয়েছে এটি আউটপুট ভ্যাট অর্থাৎ সেল করার সময় যে ভ্যাটটি দেওয়া হবে সেটির সাথে অ্যাডজাস্ট করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যে ভ্যাটটি পে করা হয়েছে এটি রিবেট নেওয়া হবে, তো এটি কস্ট অফ পারচেজের ভিতর আসছে না। তাহলে চলুন আমরা এই প্রোডাক্টটির কস্ট অফ পারচেজ কত হবে এটি আমরা ক্যালকুলেট করি। ফার্স্টেই হচ্ছে র মেটেরিয়াল কস্ট। তো র মেটেরিয়াল কস্ট এখানে দেখুন অ্যামাউন্ট কিন্তু 1000-এ দেওয়া আছে, তো আমি 1000-ই লিখছি। র মেটেরিয়াল কস্ট ডিরেক্টলি দেওয়া আছে ইনভয়েস ভ্যালু 30,70,000, তো আমি সেটাই লিখছি। তো এরপর আমি এখান থেকে যে সেটেলমেন্ট ডিসকাউন্ট বাদ দিব। সেটেলমেন্ট ডিসকাউন্ট হচ্ছে 2.5% অন ইনভয়েস ভ্যালু, তো আমি এখান থেকে আমার সেটেলমেন্ট ডিসকাউন্টটি বাদ দিব 30,70,000 ইন্টু 2.5%। তো এটির ভ্যালু কত আসে আমরা দেখি, 30,70,000 ইন্টু 0.25 ইকুয়াল টু 76,750। তো এটিকে আমরা 1000-এ কনভার্ট করলে আসছে 76.75। তো আমরা এটিখানে লিখছি 76.75। এটা যেহেতু মাইনাস, তো এটির ভ্যালু আসছে কত, 3070 মাইনাস 76.75, 2993.25। তো আমরা এটি বসাচ্ছি 2993.25। এরপর হচ্ছে কাস্টমস অ্যান্ড রেগুলেটরি ডিউটিস, যেটি হচ্ছে 3,07,000। তো এটি আমরা ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি 1000-এ 307। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটি আছে 90,000, এদিকে 1000-এ বসিয়ে দিলে 90 হচ্ছে। এরপর মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট 25,000, তো 1000-এ করলে 25 হচ্ছে। তো পারচেস কস্ট অফ টোটাল 5,000 কেজি প্রিমিক্স, এটির প্রাইস হচ্ছে, আমি যদি এখানে দেখি 2993.25 প্লাস 307 90 প্লাস 25 3,415। তো আমি এখানে লিখি 3415 পয়েন্ট ডেসিমালের পরে হচ্ছে 25, তো 25 লিখে দিলাম। এখানে বলছে পার কেজি কস্ট অফ প্রিমিক্স, যেহেতু 5,000 কেজি করা হয়েছে তো আমি এটিকে 5,000 দিয়ে ভাগ দিই। তো পার কেজিতে পড়ছে 0.683। তো আমরা বের করে ফেলাম পার কেজির কস্ট কত, 0.683। তাহলে পার কেজি কস্ট আসছে, আমরা যদি ক্যালকুলেট করি 0.683 ইন্টু 1000 ইকুয়াল টু 683 টাকা। যেহেতু আমরা ভ্যাটের উপর রিবেট নিব সেহেতু আমরা ভ্যাটের ক্যালকুলেশনটি এখানে আনিনি, এটি আমাদেরকে অ্যাডজাস্ট করতে। তো দেখুন IAS 2 অনুযায়ী ইনভেন্টরি কস্ট অফ পারচেজ হচ্ছে 683 টাকা। তো আশা করি আপনারা IAS 2 এর একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটি হচ্ছে কস্ট অফ পারচেজ ডিটারমাইন করে এবং ক্যালকুলেট করা, সেটি আপনারা আজকে বুঝতে পেরেছেন। নেক্সট লেকচারে আমরা কস্ট অফ কনভার্সন নিয়ে আলোচনা করব। তো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনের লেকচারে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।